আগের ভিডিওতে তোমরা ক্ষমতা সম্পর্কে জেনেছিলে, ক্ষমতা কাকে বলে, তার একক। তারপরে ক্ষমতার আমরা কয়েকটা 2-4টে অঙ্ক করেছিলাম, যেটা তোমাদের বইতে দেওয়া ছিল। তো আজ নেক্সট ক্ষমতার পর যে টপিকটা আছে সেটা শক্তি, এনার্জি। প্রথমে কাকে বলে জানবো, কত রকমের শক্তি হয় সেটা জানবো, একক জানবো। তো প্রথমে তোমাদের এখানে কিছু উদাহরণ দেখো দেওয়া আছে। বলেছে উচ্চবেগে গতিশীল একটি ক্রিকেট বল স্থির অবস্থায় থাকা উইকেটে লাগলে উইকেট কী হয়, ছিটকে যায়। একটি হাতুড়ি যখন উঁচু থেকে নিচে পড়ার সময় কাঠের পাটাতনের উপর রাখা একটি পেরেকের ওপর যদি পড়ে, সেক্ষেত্রে কাঠের পাটাতনে কী হচ্ছে, ঢুকে যাচ্ছে। একটি শিশু দম দেওয়া খেলনা গাড়ির চাবি ঘুরিয়ে ছেড়ে দিলে গাড়িটা চলতে আরম্ভ করে। তো এইগুলো শক্তির বিভিন্ন রকম শক্তি হয়। মেনলি তোমাদের এখানে যে দুটো শক্তি নিয়ে আলোচনা করা আছে সেটা স্থিতিশক্তি, ইংলিশে যাকে বলছে পোটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তি যাকে ইংলিশে বলে কাইনেটিক এনার্জি। আরও অনেক রকমেরই শক্তি হয়, তড়িৎ শক্তি হয়, বায়ু শক্তি হয়, তারপরে তোমার আলোক শক্তি হয়, তড়িৎ চুম্বকীয় শক্তি হয়। যাই হোক, সেইগুলো সবই অনেক রকমেরই শক্তি হয়। তো এখানে মেনলি যে দুটো জিনিস নিয়ে আলোচনা করা আছে সেটাই তোমরা এখানে জানবে। আচ্ছা, এবার শক্তি কাকে বলে না, এই উদাহরণগুলো তোমাদের এই যে স্থিতিশক্তি বা গতিশক্তির উদাহরণ, সেটা আমি বলছি। তার আগে দেখো শক্তি কাকে বলে জেনে নাও। বলেছে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকেই আমরা শক্তি বলি। ঠিক আছে, সেটা যে ধরনের কাজ হতে পারে। তো কাজ করার যে সামর্থ্য তাকেই আমরা কি বলবো না, শক্তি। এবার এই শক্তির পরিমাপ কি করে হয় না, কার্যের কৃতকার্য বা কার্য কতটা কোনো বস্তু হোক বা যাই হোক না কেন কতটা কৃতকার্য করতে পারছে, সেই কার্যের পরিমাপ দ্বারাই আমরা শক্তির পরিমাপটা করে থাকি। মানে যদি কৃতকার্য পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলবো শক্তির পরিমাণও বেশি। মানে শক্তির পরিমাপের মাপকাঠিটাই কতটা কৃতকার্য বা কতটা কার্য করেছে। এই যে শক্তিকে কার্যের একক দিয়ে মাপা হয়, কার্যের একক আর শক্তির একক এই জন্যে একই। মানে শক্তি বলতেই আমরা ওই বস্তু কর্তৃক কৃতকার্য কতটা সেটাই আমরা হিসাব করি। তাহলে কৃতকার্যের যা একক সিজিএস হোক, এসআই হোক, যাই হবে না কেন, সেটাই শক্তিরও সিজিএস আর এসআইতে একক হবে। এবার কৃতকার্য যেহেতু একটা স্কেলার রাশি, তাই শক্তিও কিন্তু একটা স্কেলার রাশি। কৃতকার্যের সিজিএস পদ্ধতিতে একক আর্ক, এখানে শক্তির এককও তাই আর্ক, আর এসআই একক জুল, এক্ষেত্রে শক্তিরও একক কিন্তু জুল। এবার দেখো, এই যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে তো শক্তি বলেছি, আমরা জানলাম। এবার শক্তি কত রকমের হবে, আমি বলেছি স্থিতিশক্তি আর গতিশক্তি। এই স্থিতিশক্তি আর গতিশক্তি বলতে আমরা কি বুঝি, তোমাদের এখানে উদাহরণ দেওয়া আছে স্থিতিশক্তির। তো দেখো, স্থিতি কথার মানে সোজা ভাষায় যদি বলি, স্থিতি কথার মানে বোঝা যাচ্ছে স্থির অবস্থা। তো এই স্থির অবস্থায় থাকাকালীন কোনো একটা বস্তু কি হয় না, বস্তুর মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে, আর এটাই স্থিতিশক্তি। আর গতির জন্য কোনো একটা বস্তু যে শক্তি অর্জন করে থাকে, সেটাই তার গতিশক্তি রূপে ওই বস্তুর মধ্যে কিন্তু জমা হয়। মানে ধরো কোনো একটা কিছু, এই যে ধরো উচ্চবেগে গতিশীল একটা ক্রিকেট বল, আমি যদি কোনো ক্রিকেট বলকে উইকেটে এরকম আস্তে করে গায়ে এমনি লাগিয়ে দিই, তাহলে কিন্তু উইকেটটা ছিটকাবে না। কিন্তু যখন দেখো, তোমরা দেখেছো ক্রিকেট খেলায় বোলার যখন বল করে, যখন স্ট্যাম্প মানে উইকেট বল স্ট্যাম্পে লেগে যখন উইকেট হয়, যেটাকে বোল্ড বলে, তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বল যে ওই বলটা কোনোভাবে ব্যাটসম্যানের দ্বারা বলটা মিস হয়ে গিয়ে যদি উইকেটে সোজাসুজি থাকে, বলটা কি হয়, জোরে গিয়ে উইকেটটা আঘাত করে, বেলটা পড়ে যায়, দিয়ে কি হয়, আমরা বলি স্ট্যাম্পটা মানে তোমার উইকেট ডাউন হয়ে গেছে। কিভাবে হয়েছে, বোল্ড আউট হয়েছে, মানে বলটা স্ট্যাম্পে গিয়ে লেগে গেছে। তো এক্ষেত্রে দেখো, এই যে বল কি হয়, বোলার কি হয়, জোরে অনেক দূর থেকে ছুটে আসে, তাহলে কি বল দিয়ে যখন বলটা ছোড়ে, তার মানে বলের একটা গতি আছে, যথেষ্ট উচ্চবেগেই থাকে গতিটা। তো সেই যে বলটা এই যে জোরে ছোড়ার ফলে, মানে এই যে দূর থেকে এসে উইকেটে লাগলো, এই যে বলের মধ্যে এই গতির ফলে বলের মধ্যে একটা শক্তি কিন্তু সঞ্চিত হচ্ছে। তো ওই যে শক্তিটা, সেটাকে আমরা বলবো গতিশক্তি। এই যে ওপর থেকে একটা হাতুড়িকে তুমি যদি ফেলে দাও কাঠের পাটাতনের ওপর, এবং ঠিকঠাকভাবে যদি ফেলো, এবং সেই পাটাতনের ওপর যদি একটা পেরেক থাকে, তাহলে এত উঁচু থেকে জোরে যদি ওই হাতুড়িটা পেরেকের ওপর পড়ে, কি হবে, পেরেকটা ওই পাটাতনে কি হবে, ভেতর দিকে ঢুকে যাবে। তাহলে এক্ষেত্রে কি শক্তি, এক্ষেত্রে কিন্তু হাতুড়ি দ্বারা একটা কৃতকার্য হচ্ছে। ঠিক আছে, হাতুড়ি একটা কাজ করছে, দূর থেকে আমি হাতুড়িটাকে ছেড়ে দিলাম, হাতুড়িটা পেরেকের ওপর পড়লো, ঢুকে গেল। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই যে শক্তিটা কার্য করার
কাজ করার হচ্ছে সামর্থ্য মানেই তো শক্তি। যখনই একটা বস্তু কোনো কাজ করছে তখনই আমাদেরকে কি বলতে হবে না তার মধ্যে কিছু শক্তি আছে। আমরা এমনি নর্মালও যদি ভেবে দেখো, আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমরা কি হয়, দুর্বল হয়ে পড়ি, আমরা কোনো কাজ করতে পারি না। কিন্তু যখন সুস্থ অবস্থায় থাকি বা যাই হোক না কেন, সে মানুষই হোক, কোনো এখানে বস্তু দিয়ে বলেছে, এমনি আমরাও যদি আমাদের নিজেদের কথাও যদি তোমরা ভাবো যে আমাদেরও যদি আমরা যাই কাজ করে থাকি না কেন, সেটা করার জন্য আমাদের একটা শক্তি দরকার, সেই শক্তির জন্য আমরা খাওয়া দাওয়া করি। তো এই যে শক্তিটা, এই আমাদের শক্তি হচ্ছে স্থিতি আর গতিশক্তি, এইভাবে ভেবো না। এখানে বস্তু হচ্ছে দ্বারা কর্তৃক হচ্ছে শক্তির কথা এখানে মেনলি বলা হয়েছে, আমি এমনি বোঝানোর জন্য হচ্ছে বললাম। তো কাজ করার এই যে সামর্থ্য, এক্ষেত্রে দুটো ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে একটা বেগ থাকার ফলে এদের মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে, সেটা হচ্ছে গতিশক্তি বলছি, আর সেটাই হচ্ছে কৃতকার্যটা হচ্ছে করাচ্ছে। 3 নম্বরে হচ্ছে শিশুর দম দেওয়া খেলনা গাড়ি। তো যখনই দেখো কোনো একটা জিনিসে দম দাও, সে খেলনাই হোক যাই হোক, এইভাবে যখন আমরা চাবিটা ঘোরাতে থাকি, দম দিই, তখন কি হয়, এক্ষেত্রে হচ্ছে এই যে দম দেওয়ার ফলে একটা শক্তি কিন্তু এই গাড়িতে বা এই চাবির মধ্যে কিন্তু সঞ্চিত হয়। সেই তুমি দমটা যেই হচ্ছে বন্ধ করা মানে কয়েক রাউন্ড চাবিটা ঘুরিয়ে যেই আমরা গাড়িটা ছেড়ে দিই, দেখি গাড়িটা চলে আছে। তো এক্ষেত্রে এই যে চাবিটা বারবার ঘোরানোর ফলে এক্ষেত্রে কি শক্তিটা কি হচ্ছে, স্থিতিশক্তি। এই যে ঘোরানোর ফলে যে শক্তি, সেটা ওই গাড়িটার মধ্যে সঞ্চিত হলো, দিয়ে এবার যখন আমি গাড়িটাকে এমনি ছেড়ে দিলাম, ওই স্থিতিশক্তিটাই হচ্ছে গাড়িটাকে সামনের দিকে বা পেছনের দিকে যাই হোক কি হবে, ঠেলে নিয়ে যেতে হচ্ছে সাহায্য করবে। তো এখানে 2 রকমের হচ্ছে শক্তি দেয়, তোমাদেরকে জানতে হবে। তোমরা উদাহরণ হচ্ছে বললে আরও ভালো করে বুঝতে পারবে। স্থিতিশক্তি হচ্ছে মেনলি 2 রকমের হয়, আর গতিশক্তি হচ্ছে একরকম, মানে কোনো একটা বস্তু তার গতির জন্য যে কাজ করার যে সামর্থ্য লাভ করবে সেটাই তার গতিশক্তি আমরা দেখব। আর স্থিতিশক্তি 2 রকমের এই কারণে হয়, স্থিতিশক্তি হচ্ছে তোমার একটা হচ্ছে অবস্থার পরিবর্তনের জন্য, আরেকটা হচ্ছে আকারের পরিবর্তনের জন্য। এই অবস্থার পরিবর্তন হলে আমরা তাকে বলি অভিকর্ষীয় স্থিতিশক্তি, আর যখন আকৃতির পরিবর্তনের জন্য যে স্থিতিশক্তিটা হচ্ছে বস্তুর মধ্যে সঞ্চিত হচ্ছে, তাকে আমরা বলবো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এই দুটো কি একটু দেখে নাও, এখানে উদাহরণ বলা আছে, কঠিন কিছু নেই। উদাহরণ দেখো, বলেছে একটি ভারী বস্তু, এই যে প্রথম উদাহরণটা, একটা ভারী বস্তু এই যে এইটা ভারী বস্তু, এর সঙ্গে সুতো আটকে সুতোটাকে কপিকলের ওপর দিয়ে ঘুরিয়ে সুতোর অপর প্রান্তটি একটা হালকা বস্তু বি এর সঙ্গে আটকানো হয়েছে। এটা ভারী বস্তু, এটা হালকা বস্তু, এটা কপিকল। এই বস্তুর সঙ্গে সুতোটা আটকে প্রথমে কি করেছে, কপিকলের ওপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে অপর প্রান্তটা হালকা বি বস্তুর সঙ্গে যুক্ত করেছে। এবার কি বলেছে, ভারী বস্তু কে কিছুটা ওপরে যদি আমি তুলে ছেড়ে দিই, সেটি নিচে পড়তে থাকে এবং হালকা বস্তু বি উপরের দিকে উঠতে থাকে। বস্তুটির অবস্থানের পরিবর্তনের জন্য তার মধ্যে কার্য করার সামর্থ্য জন্মায় এবং বি বস্তুটিকে অভিকর্ষের বিরুদ্ধে টেনে তোলে। তাহলে দেখো, এই যে আমি বললাম স্থিতিশক্তি 2 রকমের হয়, একটা অবস্থার পরিবর্তন, একটা হচ্ছে আকৃতিটা পরে বলছি। প্রথমে অবস্থার পরিবর্তন, বস্তুটা এখানে ছিল, কপিকল দিয়ে এইভাবে সুতোটা আটকে অপর প্রান্ত বি হালকা এই বস্তুর সঙ্গে যুক্ত আছে। এবার বলেছে কি, বস্তুটাকে আমি একটু ওপরের দিকে তুলছি, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে, এখানে ছিল আর একটু ওপরে উঠছে, অবস্থার পরিবর্তন। এই অবস্থার পরিবর্তন যেই হচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অবস্থার পরিবর্তনের ফলে একটা শক্তি এই বস্তুর মধ্যে হচ্ছে জমা হলো, দিয়ে এই একটু ওপরে নিয়ে গিয়ে আমি যদি এবার বস্তুটাকে ছেড়ে দিই, তখন আমরা কি দেখতে পাবো না, এটা তো ভারী, এটা নিচের দিকে পড়বে, আর কি করবে, এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়েছিল সেইটার দ্বারা কি করবে, উল্টো দিকে বি বস্তুটাকে এইভাবে টেনে কিছুটা ওপর দিকে ওঠাবে। তো সেটাই বলেছে যে বস্তুটিতে অবস্থার পরিবর্তনের জন্য তার কাজ করার কিছু সামর্থ্য জন্মায়, এটাই হচ্ছে স্থিতিশক্তি। এই শক্তিতেই সে কি করবে, বি বস্তুটাকে অভিকর্ষের বিরুদ্ধে টেনে ওপর দিকে কিছুটা তুলবে। এই গেল 1 নম্বর উদাহরণ। এমনি সহজভাবে তোমরা মনে রাখবে যে ধরো আমি কথাই বলছি, আমার কাছে একটা পেন্সিল আছে, তো আমি কথা বলছি এরকম তুলে নিয়ে গিয়ে আমি এখানে গিয়ে রাখলাম। তো এই যে এটা প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা স্থিতিশক্তি থাকে। তো এই যে আমি পেন্সিলটাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে অবস্থার পরিবর্তন করে এদিকের কোণে রাখলাম, তো এর ফলে কিন্তু এই পেন্সিলের মধ্যে একটা শক্তি হচ্ছে সঞ্চিত হলো, সেটাই কি না, স্থিতিশক্তি। এটা অবস্থার পরিবর্তনের জন্য হলো। আচ্ছা, নেক্সট উদাহরণ আছে, বাঁধের জমা জল ছেড়ে দিলে যে তীব্র জলস্রোত উৎপন্ন হয়, তার ডায়নামোর চাকা ঘুরিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করে। বাঁধের জমা জল
তোমরা দেখেছো যখন খুব বর্ষাকালে বৃষ্টি হয় তখন বিভিন্ন গ্যারেজে জল ছাড়ে, একটা নির্দিষ্ট সীমা থাকে জল ধরে রাখার, মানে জল তো অনেক কারণেই স্টোর করে রাখা হয়, কৃষিকাজ থেকে শুরু করে অনেক রকম, যখন ধরো জলের ক্রাইসিস হয় তখনও জলের ক্রাইসিস মেটানোর জন্য। কিন্তু বর্ষাকালে যখন জলের পরিমাণ বাড়তে থাকে বৃষ্টিপাত হওয়ার জন্য, তখন কি হয়, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট হয়, ওখানে যে গেটগুলো থাকে সেখানে একটা নির্দিষ্ট যে গ্যারেজ যেরকম, যার জলের ধরার ক্যাপাসিটি যত বেশি হোক বা কম হোক সেই অনুযায়ী কি করে, একটা নির্দিষ্ট সীমা যখন দেখে যে পেরিয়ে যাচ্ছে, তখন কি হয়, জলের তো একটা বিশাল বড় চাপ আছে, সেই চাপটা যদি ধরো সহ্য সীমার থেকে মানে অতিক্রান্ত হয়ে যায়, তখন যদি গেট ভেঙে দেয় তাহলে হুড়ুর করে যত স্টোরেজ জল সব যদি একেবারে বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু পুরো বেশ মানে গ্রামের পর গ্রাম ভেসে যাবে। তাই জন্যে কি করে, ওখানকার যারা ধরো দায়িত্বে থাকে তারা কি করে দেখে রাখে, তোমরা এটা টিভিতেও অনেক সময় দেখেছো যে এত বৃষ্টিপাতের জন্য এখানে গ্যারেজের জল মানে তার যে সর্বোচ্চ যে সীমা ধরার যে ক্যাপাসিটি, সেইটা যখন দেখবে ছুঁই বা তার থেকে কিছুটা কম, যাতে না বড় কিছু ক্ষতি হয়ে যায় সেটা রোখার জন্য কি করে, আস্তে আস্তে করে গ্যারেজ থেকে কিছুটা পরিমাণ জল ছাড়ছে, মানে বের করে দেয়, যাতে ওখানের হচ্ছে চাপটা কম হয় আর গেট ফেট যাতে ভেঙে না যায় আর বন্যার পরিস্থিতি যাতে তৈরি না হয়। তো সেই এই গ্যারেজের ছাড়া জল থেকেও অনেক সময় বন্যা হয়, সেটা আলাদা কথা। তো মেন এখানে যেটা আমি বলার উদ্দেশ্য এটাই ছিল, তো জমা জল একটা জায়গায় ছিল, যেই ছেড়ে দিলে জলটা কি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, জল তো সবসময় জানি উচ্চ স্থান থেকে নিম্ন স্থানের দিকেই হচ্ছে প্রবাহিত হয়, তো কী হবে, নিচের দিকে আস্তে আস্তে নিচে যেদিকে মানে ঢালু সেদিক পাবে, এবং সে কী হবে, জল কী হবে, সবসময় নিচের দিকে গড়াতে থাকবে। তো এই যে জমেছিল জল সেখান থেকে স্থান পরিবর্তন করে অন্যদিকে এলো, তো এটাও কিন্তু স্থিতিশক্তি রূপে কি হচ্ছে, জলের মধ্যে জমা হচ্ছে এই স্থান পরিবর্তনের ফলে, বা বলতে পারো স্থান পরিবর্তনের ফলে এটা উদাহরণ দেওয়া আছে। তো এই শক্তিটাই আবার কি করছে, ডায়নামোর চাকা ঘুরিয়ে তড়িৎ শক্তি হচ্ছে উৎপন্ন করতে সাহায্য করছে। দড়িতে দম দিয়ে কি হয়, ওর স্প্রিং সংকুচিত করা হয়, দিয়ে যেই তুমি দমটা ছেড়ে দিচ্ছ স্প্রিং আবার আগের অবস্থায় ফিরছে, মানে সংকোচন থেকে প্রসারণ হচ্ছে, তার মানে একটা অবস্থানের পরিবর্তন হচ্ছে। তখন কি হচ্ছে, এই সংকুচিত হয়েছিল যখন তার মধ্যে একটা স্মৃতিশক্তি জমা ছিল, সেটাই কি করবে, সেই শক্তিটাই কি করবে, ঘড়িকে চলতে সাহায্য করছে, বা এই যে আগের উদাহরণটা পড়লে গাড়িকে চলতে সাহায্য করছে। এরকম বেশ কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। এবার হাতে কলমে বলেছে একটি কাঠের ব্লক নিয়ে, এটা একটা কাঠের ব্লক, তার উপরে এই যে একটা পেরেক আছে, এর ওপর যদি আমি একটা পাথরের টুকরোকে আস্তে করে ঠেকিয়ে দিই তাহলে কিন্তু কোনো কিছু হবে না, কিন্তু আমি যদি একটু ওপরে নিয়ে মানে ফেলি, যেমন ফেলবো যাতে পেরেকটার ওপর পড়ে, তাহলে কি দেখবো, পেরেকটা কাঠের পাটাতনের ভেতর একটু ঢুকে গেছে, ঠিক আছে। তো পাথরের টুকরোটা কিছুটা উপরে তুলে ছেড়ে দেওয়া হলো, পাথরের টুকরোটা সজোরে পেরেকটার ওপর পড়ে সেটিকে কাঠের মধ্যে ঢুকিয়ে দিল। তো দুটো বলা আছে, আমি এমনি যদি রেখে দিই কিছু হবে না, একটু ওপরে তুলে আবার যদি সেটাকে হচ্ছে সেখান থেকে ছাড়ি, তাহলে এই অবস্থার পরিবর্তনের জন্য কাঠের পাটাতন, এই যে ছোট যে কাঠের টুকরো পাথরের টুকরো, তার মধ্যে কি হলো, স্থিতিশক্তি সঞ্চিত হলো, সেইটাই কি করছে, সেই শক্তিটাই পেরেকটাকে যখন আমি একটু ওপরে তুলে ছেড়ে দিচ্ছি, সেটাই কি করছে, কাঠের পাটাতনের মধ্যে পেরেকটাকে ঢুকতে বা প্রবেশ করতে সাহায্য করছে। তো মেনলি এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে তার মেন এটাই উদ্দেশ্য তোমাদেরকে বোঝানোর, যে এই কার্য প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছো কিছু একটা কার্য আমরা করছি, সেই তার পেছনে কারণ কি না, শক্তি যদি হচ্ছে না থাকে কাজ আমরা করতে পারবো না, তাই জন্য কাজ করার সামর্থ্য মানেই হচ্ছে শক্তি। তো এক্ষেত্রে এবার দেখো সংজ্ঞা দেওয়া আছে, তাহলে এর থেকে কি বোঝা গেল, পাথরের টুকরোটির অবস্থান পরিবর্তনের জন্য সেটি পেরেকটিকে কাঠের মধ্যে ঢোকানোর কার্যটি হচ্ছে করতে পেরেছে। তো এই যে অবস্থার পরিবর্তন, একেই হচ্ছে অভিকর্ষীয় হচ্ছে স্থিতিশক্তি বলা হয়। কোনো বস্তুর অবস্থার বা আকারের পরিবর্তনের ফলে তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকেই আমরা ওই বস্তুর স্থিতিশক্তি বলবো। কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান বা আকার থেকে পরিবর্তিত অবস্থান বা আকারে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাই হলো বস্তুটির স্থিতিশক্তির পরিমাপ। এই যে দেখো, অভিকর্ষীয় আর স্থিতিস্থাপক। কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষীয় বল ক্ষেত্রে তার অবস্থানের পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। পূর্বে দেওয়া উদাহরণের মধ্যে ভারী বস্তুকে ওপরে ওঠানোর জন্য, বাঁধে জল জমার ফলে ইত্যাদির ক্ষেত্রে যে শক্তি জমা হয় তা হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। আমরা পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে সমস্ত প্রাণী থেকে শুরু করে বস্তু থেকে শুরু করে সবাই কি হচ্ছে, অভিকর্ষ বলের হচ্ছে দ্বারা হচ্ছে
প্রভাবিত হচ্ছি, কারণ পৃথিবী কি করে, সমস্ত বস্তুকেই তার কেন্দ্র বা ভূকেন্দ্রের দিকে কি হচ্ছে, অভিকর্ষ বল দ্বারা আকর্ষণ করছে। তাই বলেছে অভিকর্ষ বলের অধীনে যখনই কোনো বস্তুর এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থার পরিবর্তন হচ্ছে, তার ফলে যে শক্তিটা, সেটাই অভিকর্ষ স্থিতিশক্তিরূপে বস্তুটার মধ্যে সঞ্চিত আছে। নেক্সট, স্থিতিস্থাপকতার সংজ্ঞাতেই তোমরা যখন পড়িয়েছিলাম, সংজ্ঞাতেই কি ছিল, কোনো বস্তু যদি আমি বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার বা আকৃতির পরিবর্তন করতে চাই, তাহলে কি হয়, যে ধর্মের জন্য বস্তুটা ওই আকার বা আকৃতির পরিবর্তনে বাধা দেয় তাকেই আমরা স্থিতিস্থাপকতা বলেছিলাম। তো এখানে দেখো, স্থিতিশক্তি বলতে এটাই হচ্ছে বলেছে যে কোনো বস্তু তার আকারের যদি আমি পরিবর্তন করার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে, তাকেই বস্তুটার স্থিতিশক্তি। এই যে ঘড়ির স্প্রিং সংকুচিত হলো, যখন তুমি দম দিচ্ছ, সে গাড়ির চাবি হোক বা ঘড়িতেও যখন দম দেওয়া হয়, তখন কি হয়, স্প্রিংটা সংকুচিত হয়। তো সংকুচিত হলো, আবার যেই বন্ধ করে দিলাম সেটা আস্তে আস্তে প্রসারিত হলো। তাই এটা একটা কি, এর হচ্ছে আকারের পরিবর্তন, সংকুচিত হওয়া, তারপর প্রসারিত হওয়া। সংকুচিত যখন ছিল তখন জিনিসটা ছোট ছিল, যেই প্রসারিত হচ্ছে তখন জিনিসটা বড় হচ্ছে। তো যাই হোক, তো এক্ষেত্রে দেখো, তাহলে এগুলো সবই হচ্ছে আকারের পরিবর্তন। এই যে গুলতিতে রবারটি টেনে লম্বা করা, যখন তোমরা যে গুলতিতে যে রবার দিয়ে আমরা কোনো কিছুতে অনেক সময় দেখো গাছের ফল পাড়ে বা যাই হোক, তখন কি হয়, গুলতিটা তোমরা যখন যেই টেনে ধরো তখন সেটা কি হয়, লম্বা হয়, যেই ছেড়ে দিলাম আবার সংকুচিত হলো। তো এগুলো কি হচ্ছে, আকারের পরিবর্তন। এই যে ধনুক বাঁকানো, এগুলো সবই আকারের পরিবর্তন। তো এক্ষেত্রে যে শক্তিটা হচ্ছে, ওই ধনুক হোক বা বন্দুক হোক বা ঘড়ি, তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো, স্থিতিশক্তি। তো অবশ্যই দুটোই স্থিতিশক্তি, কিন্তু এক্ষেত্রে আকারের পরিবর্তন হচ্ছে বলে এটাকে মেনলি, এর যে স্পেসিফিক যে নামটা সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। ঠিক আছে, আর আগেরটা অবস্থা, এটা তো একদম সিম্পল, অবস্থার পরিবর্তন, এক জায়গা থেকে একটা জিনিসকে আরেক জায়গায় আমি সরালি, যেহেতু অভিকর্ষের অধীনে হচ্ছে, সেটাকে আমরা বলছি অভিকর্ষীয় স্থিতিশক্তি। অবস্থার পরিবর্তন হোক বা আকার পরিবর্তন হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু স্থিতিশক্তি হচ্ছে বস্তুর মধ্যে জমা হচ্ছে। আচ্ছা, এবার এই অভিকর্ষীয় স্থিতিশক্তির হচ্ছে গাণিতিক প্রকাশ আমরা দেখব। বলেছে, ধরা যাক এম ভরের একটি বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় তোলা হলো। এই যে দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, এটা একটা এম ভরের বস্তু, একে আমি একটু ওপরে তুলে এই রকম অবস্থানে এনেছি। তাহলে এক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এই ওপরে এই হাইটটা বা এই উচ্চতাটাকে যদি আমরা এইচ ধরি, আর অভিকর্ষের তো অধীনে আমরা ভূপৃষ্ঠে যাই, কোনো বস্তু হোক প্রাণী হোক, আমরা সবাই হচ্ছে অভিকর্ষজ বল হচ্ছে কি হয়, আমাদের হচ্ছে ভূপৃষ্ঠের দিকে হচ্ছে কি হয়, সবসময় হচ্ছে প্রত্যেকটা বস্তুর ওপরই একটা অভিকর্ষ বল হচ্ছে ক্রিয়া করে। তো সেইটাই বলেছে। তো এক্ষেত্রে দেখো, তো এম ভরের এই বস্তুটাকে আমি প্রথমে কি বলেছে, এই উচ্চতায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এক্ষেত্রে স্থিতিশক্তি হচ্ছে কি, দেখো শক্তির হচ্ছে পরিমাপ আমরা কার্য দিয়েই হচ্ছে বলি। দেখো, কার্য সমান বল ইন্টু সরণ। ঠিক আছে, তাহলে বল আর সরণ হচ্ছে কি, সরণ এখানে কত হয়েছে, এইচ, যে উচ্চতাটাতে এখানে উঠেছে সেটাই হচ্ছে এখানে সরণ। তো এইচ হচ্ছে সরণ। এবার বলের মান কত, বল বলতে তোমরা কি বোঝো, বল কাকে বলে, বলের সংজ্ঞাতে আমরা কি পড়েছিলাম, ভর ইন্টু ত্বরণ। তাহলে এক্ষেত্রে বস্তুর ভর যদি এম হয়, এই যে এম, ত্বরণ বলতে এখানে অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ, যাকে ইংলিশে গ্র্যাভিটেশনাল ফোর্স বলে, তাকে আমরা স্মল জি দিয়ে চিহ্নিত করি। তাহলে বল মানে ভর ইন্টু ত্বরণ, বস্তুর ভর এম, অভিকর্ষজ ত্বরণ যদি জি হয়, তাহলে আমরা বল কত, বস্তুটার উপর ক্রিয়াশীল বল কত, ভর ইন্টু ত্বরণ মানে এম ইন্টু জি, এম জি। তাহলে বলকে আমরা এফ সমান কি লিখতে পারি, এম জি। আর সরণ কত হয়েছে, এইচ উচ্চতায় তোলা হয়েছে এইচ। তাহলে টোটাল আমরা কার্য কত করেছি, এম জি এইচ। এই কার্যের পরিমাপই তো শক্তির পরিমাপ। তাহলে এই কার্য যদি এমজি হয়, তাহলে আমরা এমজি এইচ হয়, তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে সঞ্চিত স্থিতিশক্তি বস্তুটার মধ্যে হচ্ছে এমজি এইচ। এটাই হচ্ছে এখানে স্থিতিশক্তির হচ্ছে তোমার গাণিতিক প্রকাশ। এখানে এই কথাটাই দেখো লেখা আছে, ধরা যাক এম ভরের একটি বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় তোলা হলো। এক্ষেত্রে প্রযুক্ত বল সমান বস্তুটির ওজন। বস্তুটির ওজন বলতে এটাই ভর ইন্টু ত্বরণ, বস্তুর ভর এম আর অভিকর্ষজ ত্বরণ জি, এম জি, এটাই বস্তুর ওজন, যেটা সবসময় কি হয়,
নিচের দিকেই ক্রিয়া করে, কারণ অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে নিচের দিকে ক্রিয়া করে, তাই বস্তুর ওজন হচ্ছে এমজি। সরণ এইচ, কৃতকার্য সমান বল ইন্টু সরণ, বল যদি এমজি হয় আর সরণ যদি এইচ হয় তাহলে এমজি ইন্টু এইচ মানে এমজি এইচ, এটাই কৃতকার্য। আর কৃতকার্য যা কৃতকার্য সেটাই হচ্ছে শক্তির পরিমাপ, তাই জন্য এখানে এই সঞ্চিত এই যে কৃতকার্য অভিকর্ষ বলের বিরুদ্ধে, এই যে কৃতকার্য বিরুদ্ধে কেন, কারণ বস্তু অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করছে আর আমি এখানে বস্তুটাকে ওপরের দিকে তুলেছি, তাই জন্য বিরুদ্ধে বলেছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য তাহলে ডাব্লিউ সমান এমজিএইচ বস্তুতে অভিকর্ষীয় স্থিতিশক্তি রূপে জমা থাকে, তাই অভিকর্ষীয় স্থিতিশক্তি হচ্ছে ইপি সমান এমজিএইচ। তাই এটাই হচ্ছে তোমাদের স্থিতিশক্তি আর হচ্ছে গতিশক্তির দুটো হচ্ছে তোমাদের গাণিতিক রূপ আছে। স্থিতিশক্তিকে আমরা এই যে ইপি, পি মানে পোটেনশিয়াল আর ই মানে এনার্জি, মানে এনার্জি অফ পোটেনশিয়াল, ক্যাপিটাল ই আর হচ্ছে এভাবে হচ্ছে স্মল পি, ঠিক আছে। তো এই রকম দিয়ে আমরা ইপি স্থিতিশক্তি হচ্ছে প্রকাশ করি। আর যদি গতিশক্তি হয় তখন হচ্ছে ই কে, কে মানে কাইনেটিক, তো এনার্জি অফ কাইনেটিক, ঠিক আছে। তো এইটা দিয়ে আমরা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তিকে আমরা হচ্ছে শর্টে লিখি। তাহলে তোমরা দুটো এখানে তোমাদের ম্যাথমেটিক্যাল বা গাণিতিক রূপ মনে রাখতে হবে। স্থিতিশক্তি মানে হচ্ছে এমজিএইচ, তোমাদের কিছু অঙ্ক এখানে আছে ছোটোখাটো, খুব একটা কিছু কঠিন কিছু নয়। আর গতিশক্তিকে আমরা বলি হাফ এমভি স্কয়ার, সেটা কিভাবে হচ্ছে আমি তোমাদের পরের ভিডিওতে হচ্ছে বলছি।